সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আপসীর নেতৃত্বের এক জীবন্ত কিংবদন্তিকে হারালো বাংলাদেশ। চিরবিদায় নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে শোকে স্তব্ধ গোটা জাতি। দেশনেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর আপসীর নেতৃত্ব দিয়ে তিনি দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের হৃদয়ে যে আসন গড়েছেন তা অবিস্মরণীয়। তার বিদায়ে তৈরি হওয়া এই বিশাল রাজনৈতিক শূন্যতা কি আদৌ পূরণ হবে? বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দেশনেত্রীর মহাপ্রয়াণ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল হাই শিকদার, কবি ও সাংবাদিক, এবং অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, সেটা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপসীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। বুধবার বাদ জোহর জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বুধবার সাধারণ ছুটি ঘোষণা। এভার কেয়ারের সামনে কর্মী সমর্থকদের ভিড়, নিরাপত্তা জোরদার। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসবেন ইসাহাক দার। যোগ দিচ্ছেন ভুটান, মালদ্বীপের প্রতিনিধি। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সব দলের শোক। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে রাজনীতিকদের স্মৃতিচারণ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্বের প্রশংসা। এবং বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া, মোনাজাত ও কোরআন তেলাওয়াত। জানাজায় অংশ নিতে ঢাকামুখী নানা শ্রেণী পেশার মানুষ। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি দেশনেত্রীর প্রয়াণ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আব্দুল হাই শিকদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ক্যারিয়ার, প্রায় 41 বছরের রাজনৈতিক ক্যারিয়ার বা তারও বেশি হবে, 44 বছর, এবং তার সংগ্রামটা শুরু হয়েছিল এবং তিনি রাজনৈতিকভাবে পরিণত হলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে, এবং তিনি দলকে মানুষের কাছে নিয়ে গেলেন। এরপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্রের যে সংগ্রাম, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সেটি করেছেন। বেগম খালেদা জিয়া কি কারণে অন্যদের চেয়ে, সবার চেয়ে আলাদা? প্রথম কথা হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক দলটা করে গেছিলেন, সেই দলটাকে পরিপূর্ণ একটা শেপ দেওয়ার আগেই লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য এগুলো শহীদ জিয়া ঠিক করে গেছেন। কিন্তু এই দলটাকে সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত করার আগেই আমরা তাকে হারিয়েছি একটা বেদনাময় ইয়ের ভেতর দিয়ে। তারপরে তিনি আসলেন, তিনি তো গৃহবধূ ছিলেন, তার রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু দেশ এবং দলের বৃহত্তর স্বার্থে একসময় ঘরের কোণ থেকে বেরিয়ে এসে, বিএনপি তখন এরশাদ বিরোধী, সেই সময় জানে যে সামরিক শাসন জারি হয়ে গেছে এবং বিএনপিকে কয়েক টুকরো করে ফেলেছে। সেই দুর্দিনে তিনি এসে দায়িত্বটা নিলেন এবং আশ্চর্য ম্যাজিক, তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে যে টুকরোগুলো হয়েছিল সেগুলো একে একে বিলুপ্ত হয়ে গেল এবং আস্তে আস্তে মেইন স্ট্রিমটা দাঁড়িয়ে গেল। এবং বিএনপিকে তিনি সেই দিন যেভাবে একত্রিত করেছিলেন, একসাথে রাখতে পেরেছিলেন, যে প্রজ্ঞা, যে বিচক্ষণতা, যে দূরদর্শিতা দিয়ে, ঠিক আজকে যখন তিনি চলে গেছেন সেই সময় দলটা সেই জায়গাতেই আছে, একটাও চিট ধরে নেই। ধরেন এরশাদের সময় তো শত শত চেষ্টা হয়েছে, হাসিনার 15 বছরে এহেনও কোনো কাণ্ড নেই যা করতে পারে নাই, কিন্তু তিনি ওই যে কথা বলেন যে প্রজ্ঞা, বিচক্ষণতা, দূরদর্শিতা এবং নেতা কর্মীর প্রতি মমতা, একই সঙ্গে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি তার কমিটমেন্ট, গণতন্ত্রের প্রতি তার শর্তবিহীন অঙ্গীকার, এইগুলোই তাকে মহিমান্বিত করেছে। এবং এই কারণেই তিনি কখনো কম্প্রোমাইজ করেন নাই। অন্যেরা দ্বিধায় দুলেছে, যেমন ধরেন 86 সালের নির্বাচনের সময় আগের দিন হাসিনা বললেন যে এই ইরশাদের আন্ডারে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। পরের দিন একেবারে 90 ডিগ্রি ঘুরে তিনি নিজেই নির্বাচনে গেলেন। খালেদা জিয়া সেদিনও যান নাই, তারপরেও যান নাই, 88 সালের নির্বাচনও যান নাই, এবং তিনি শেষ পর্যন্ত
এরশাদকে হটানোর আন্দোলনের মূল ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলেন। হাসিনা ফেল করেছেন, কম্প্রোমাইজ করেছেন, হাত মিলিয়েছেন। তো এই যে কম্প্রোমাইজ না করার অ্যাটিটিউড, এটা তাকে মানুষের আস্থার জায়গায় তো নিয়ে গেল। আশা, আশ্বাস এবং আস্থা, এই তিনটা জায়গায় তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারলেন যে তিনি বিশ্বাস ভঙ্গকারীদের মতো পোশাক পরেন না। আরেকটা কথা আপনার আবুল মনসুর আহমদ বলেছেন, আমাদের দেশে খুব বড় রাষ্ট্র চিন্তাবিদ, তিনি বলেছেন যে প্রত্যেকটা নেশনের একটি স্পিরিচুয়াল অস্তিত্ব বা আত্মা থাকে। এটা হয়তো ভাববাদী কথা, কিন্তু এর মধ্যে বস্তুনিষ্ঠতাও আছে। তেমনি ব্যক্তির ভেতর দিয়েও এই জাতির আত্মার প্রতিফলন ঘটতে পারে। এইটা বলতে যে তিনি বলেছেন যে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক ছিল বাঙালি, এই বাংলাদেশের আসলে জাতির আত্মাটা, এটা তিনি বলছেন। আমরা এখন বলতেই পারি যে খালেদা জিয়ার এই যে দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবন, এই ৪৪ বছরের রাজনৈতিক জীবনটাই তিনি ব্যয় করেছেন গণতন্ত্রের প্রতি, তার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার নিরবচ্ছিন্ন সংগ্রামের ভেতর দিয়ে। তাকে জেলে যেয়ে পৌঁছতে হয়েছে, তার অসীম কষ্ট ভোগ করতে, সন্তান হারানোর বেদনা সহ্য করতে হয়েছে, তার শহীদ জিয়া স্মৃতি বিজড়িত বাড়িতে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে, তাকে কারাগারের নির্জন ছেলে বছরের পর বছর আটকে রেখেছে। এর কোনো কিছুই কিন্তু তিনি তার পথ থেকে সরেন নাই। জি, আপনার কাছে আবার আসবো ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আমরা একজন নিখাদ দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছি। ৪৪ বছরের তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় একেবারে আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে যে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এটি অনেকেই বলছেন যে এই শূন্যতা আসলে কখনো পূরণ হওয়ার নয়। আপনার কাছে কি মনে হয়? আফজাল, আপনাকে ধন্যবাদ। এবং একই সাথে যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি তার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, মাগফিরাত কামনা করছি, এবং তার যে শোক সন্তপ্ত পরিবার, তার ছেলে দেশে আছেন এই মুহূর্তে, তারেক রহমান, তাদের প্রতি সমবেদনা, এবং বিএনপির যে বৃহত্তর পরিবার যারা আজকে খুবই শোকাহত আছেন দেশবাসী, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি যেমনটা বলছিলেন, এবং একটু আগে কবি আব্দুল হাই শিকদার, তিনি বেগম খালেদা জিয়ার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া এবং রাজনীতিতে তার আপোষহীন নেত্রী হয়ে ওঠার কথা তিনি বলেছেন, আমি সেটি শুনছিলাম। যে আসলে বেগম খালেদা জিয়া তিনি তো রাজনীতিতে যখন এসেছেন একটা ক্রান্তিকালে, এবং এই রাজনীতিতে তিনি সম্পৃক্ত হয়েছিলেন জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে, এবং তিনি সেইখানে তাকে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার যে লড়াইটা ছিল সেটা খুব সহজ ছিল না। উনি বলেছেন যে অত্যন্ত বিচক্ষণতার সাথে, প্রজ্ঞার সাথে, দূরদৃষ্টির সাথে তিনি তার দলকে রক্ষা করেছেন, এবং এরশাদের বিরুদ্ধে পরিচালিত যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সেখানে আপোষহীন থেকে তিনি তার জায়গাটা রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে তিনি নির্ধারণ করে নিয়েছিলেন মূলত এরশাদের শাসনামলেই। এবং পরবর্তীতে আমরা দেখি যে এটার ভালোবাসার প্রতিদান, তার প্রতি যে তার যে এই কমিটমেন্ট, দেশের প্রতি যে তার জায়গাটা, সেটার প্রতিদান কিন্তু 1991 সালের নির্বাচনে এই দেশের মানুষ দিয়েছে। আপনি দেখেন খালেদা জিয়া তার জীবদ্দশায় 4টা নির্বাচনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং তিনি একটা ইতিহাস তৈরি করেছেন। 18টি সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিবার এই দেশের মানুষ তাকে কখনো শূন্য হাতে ফেরায় নাই, এমন একজন নেত্রী তিনি তৈরি হয়েছেন। তার এই জায়গাটাকে তিনি আরও বিকশিত করেছেন। এই যেটা আমরা বললাম যে 2006 সালের পর রাজনৈতিক নেতা হিসাবে, আমরা সরকার প্রধান হিসাবে তাকে বলছি না, সেটা অন্য মূল্যায়ন হবে, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে 2006 সালের পর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় বাংলাদেশের যখন বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, সরকারি যে ষড়যন্ত্র, সেটার বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। ওই সময় আজকে যিনি পলাতক প্রধানমন্ত্রী আছেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। মাঝখানে কিছু সময় কিন্তু তিনি দেশের বাইরে গেছেন চিকিৎসার নাম করে, কিন্তু যে নেত্রী, তিনি তাদের কোনো চাপের কাছে 2টা সন্তানকে কারারুদ্ধ করা হয়েছিল। শুধু কারাবন্দী না, তাদের জীবনে যে দুঃসহ অত্যাচারের স্টিম রুলার নেমে এসেছিল 2 ছেলের বিরুদ্ধে, সেই সময়ও তিনি কিন্তু অন্যায়ের কাছে নথি স্বীকার করেন নাই। এবং বলেছেন যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এই যে সেই সময় তাকে দেশে পাঠানোর সময়ে যে একটা মানুষ দেশকে কেমন করে ধারণ করলে, এই দেশের মানুষকে কেমন করে ধারণ করলে এই কথাটি বলতে চান যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার এই দেশেই আমার ঠিকানা, এবং এই দেশের মানুষই তার স্বজন। যখন তিনি স্বজনহীন তাকে করে ফেলা হলো, ছেলের মৃত্যু হলো, তাকে
এক ছেলেকে বিদেশে চলে যেতে বাধ্য করা হলো, তখন কিন্তু বলেছেন যে আমার স্বজনহীন জীবনে এই দেশের মানুষই আমার স্বজন। এই যে তার উপলব্ধি এবং এই জায়গা থেকে দেশপ্রেমের যে মূর্ত প্রতীক হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করলেন এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তিনি যে স্পষ্ট উচ্চারণের মধ্য দিয়ে তিনি যে একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করলেন, এটার প্রতিবেদন এই দেশের মানুষ তাকে দিয়েছে। জি, এবং তিনি এইভাবেই একজন গৃহবধূ থেকে শুধুমাত্র বিএনপির নেত্রী না, জীবন সয়ান্নে এসে আমরা এইবার দেখলাম তিনি দেশের অভিভাবক, জাতীয় নেতৃত্বে তিনি পরিণত হয়েছেন। কবি আব্দুল হাই শিকদার যেটি স্যার বলছিলেন যে আধিপত্যবাদ বিরোধী লড়াইটা তিনি চালিয়ে গেছেন, সবার আগে দেশ এবং দেশের মাটিকেই তিনি প্রাধান্য দিয়েছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার তার এই যে অবিরাম সংগ্রাম, একটু আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের কথাটা একটু জানতে চাই বেগম খালেদা। আমি আপনাকে একটা কথা বলি, সরি, বেগম খালেদা জিয়া 2008 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ওই নির্বাচনে কি হবে কি না হবে তিনি সেটা জানতেন, কিন্তু জেনে শুনে তিনি নির্বাচনে অংশগ্রহণ কেন, যে তবু সামরিক শাসন থেকে এবং ডাইরেক্টলি ভারতীয় অপারেটেড বা ভারতীয় ব্যাকড একটা গভর্নমেন্ট থেকে একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসুক দিয়ে তিনি স্লোগানটা দিলেন কি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এটা 2008-এর ঘটনা। এবং এই যে তার আরেকটা ডায়লগ আছে যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই। তারপরে তার একটা স্লোগান আছে যে গোলাপীর আমরা আমাদের হাতে ওদের গলায় গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ভারত বিরোধী? আপনাকে বলা হয় আমি বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থ আমার কাছে বড়, এইটুকুই উত্তর দিয়েছিলেন তিনি। এর মধ্যে কি সকল ব্যঞ্জনাময় কথাগুলো আছে না, আমি বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থ আমার কাছে সবার উপরে। একটা মানুষ আপনি দেখেন যে বিরতিহীনভাবে গত এই যে 44 বছরের তার রাজনৈতিক জীবন একটা মুহূর্ত স্বস্তি পান নাই। 91 নির্বাচনে তিনি জিতলেন, পরের দিন হাসিনা কি বলল? হাসিনা বলে যে একটা মুহূর্তের জন্য এই সরকারকে স্বস্তিতে থাকতে দেব না, এদেরকে মানে ঝাঁঝরা করে দেবো। এবং ন্যূনতম গণতান্ত্রিক কোনো অ্যাটিটিউড হাসিনার বক্তব্যের মধ্যে ছিল না, কাজেও ছিল না। তো তখনই দেন বাংলাদেশ ইমার্জিং টাইগার হয়ে গেছিল। ফারাক্কা ইস্যুকে জিয়াউর রহমান একবার জাতিসংঘে নিয়ে গেছেন, আরেকবার বেগম খালেদা জিয়া নিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া সরকারের সময় প্রথমবারের মতো বাংলাদেশের সীমান্তে, আপনি জানেন যে বাংলাদেশের সীমান্তে 125টা ফেন্সিডিলের ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়া। এই 125টা ফেন্সিডিলের কারখানাগুলোর ব্যাপারে তিনি ভারত গভর্নমেন্টকে সরাসরি চিঠি দিয়েছেন যে এই ফেন্সিডিলগুলো তোমরা উৎপাদন করো, পৃথিবীর আর কোথাও এটা বাজারজাত হয় না, শুধু আমার দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমাদের তরুণদেরকে মাদকাসক্ত করছো, এটা বন্ধুসুলভ আচরণ নয়। এই সাহস খালেদা জিয়া ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। কোনো দেশকেই তিনি তার দেশের স্বার্থের উপরে স্থান দিতে পারেন নাই কোনোদিন। এই জন্যই তিনি দেশ নেত্রী হয়ে গেছেন, যে কারণে অন্যরা হয় নাই। তো এইটা একটা ধরন। তার সীমান্ত কিলিং সরাসরি প্রতিবাদ করেছেন, সীমান্ত কিলিং এর ব্যাপারে। তারপরে আপনার ফারাক্কা লং মার্চের স্মরণে তিনি চাঁপাইনবাবগঞ্জ মতো লং মার্চ করেছেন। এবং নদী আন্তর্জাতিক যে 54টা নদী আছে বাংলাদেশের, ভারতের ভিতর দিয়ে যেটা বাংলাদেশে ঢুকছে, এই আন্তর্জাতিক 54টা নদীর পানি বন্টনের প্রশ্নে তিনি এক বিন্দু ছাড় দেন নাই। তিস্তা চুক্তি নিয়ে তিনি তাদেরকে চার্জ করেছেন। কিন্তু তিনি জিয়াউর রহমানের ওই বিচক্ষণতা তার মধ্যে ছিল যে ভারত আমাদের প্রতিবেশী, ভারত এই প্রতিবেশী বদলানোর ক্ষমতা আমার নাই। আমি আমার বন্ধু চয়েসের ক্ষেত্রে হয়তো আমার একটা চয়েস থাকতে পারে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু প্রতিবেশী নির্বাচনে তো আমার কোনো চয়েস নেই, এটা তো প্রাকৃতিক ব্যাপার। সেই জন্য তিনি ভারতের সাথে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেন, এটা সত্য। কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চিও স্বার্থ ছাড় দেন নাই। যদি ছাড় দিতেন তিনি, তাহলে তাকে এই 5টা বছর জেলে পৌঁছতে হতো না, তার ছেলেটাকে বিনা চিকিৎসায় বিদেশে মরতে হতো না, তার আরেক ছেলেকে অবর্ণনীয় নির্যাতনের ভিতর দিয়ে বিদেশে চলে যেত না চিকিৎসার জন্য। এবং তার জীবনটা এই শেষের 17 বছর তো সারকার করে দেওয়া হয়েছে তার লাইফ। এবং তিনি সারেন্ডার করেননি। হাসিনা তো পালিয়ে গেছিলেন দেশ ছেড়ে, বেগম খালেদা জিয়া কিন্তু পালান নাই। তিনি বলছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। তিনি বলতেন আমার 3টা পরিবার। একটা পরিবার হলো আমার নিজের পারিবারিক যে জীবনটা আমার আছে, এইটা পরিবার। আরেকটা পরিবার হলো আমার পার্টি, আমার দল। আরেকটা পরিবার হলো বাংলাদেশের জনগণের সঙ্গে আমার সম্পর্ক। এই জনগণ ত্যাগ করে আমি কোথায় যাব? জি,
ডক্টর এম সিদ্দিকুর রহমান, যেটি কবি আব্দুল হাই শিকদার বলছিলেন যে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকারও তিনি হয়েছিলেন এবং তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তার বাসার সামনে বালুবাহী ট্রাকের ব্যারিকেড দেওয়া হলো এবং তাকে কারাবন্দী করা হলো, এবং যেটি সে কারণেই কি শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়া আলাদা? জি, আপনি দেখেন, আমি শেষ কথাটা দিয়ে শুরু করতে চাই। এই যে গত বছরের যে জুলাই গণ অভ্যুত্থানের পর, আপনার মনে আছে শেখ হাসিনার পতন এবং তার বিদেশে পালিয়ে যাওয়ার পর 7 আগস্ট বিএনপি পল্টনে একটা সমাবেশ করেছিল এবং সেই সমাবেশে তিনি হসপিটালে, আবারকার হসপিটালের মানে যে সিট, হসপিটালের সিটে বসে তিনি একটা ছোট্ট একটা বক্তৃতা করেছিলেন। এটা আপনাদের মনে আছে। সেইখানে তার এই ছোট্ট বক্তৃতাটার মূল কথা হলো যে কোনো প্রতিহিংসা, কোনো বিদ্বেষ নয়, আমরা প্রতিশোধ নয়, আমরা শান্তি চাই, শান্তি। এবং তিনি বলেছিলেন যে সেইখানে সহমর্মিতার একটা জ্ঞান ভিত্তিক মানে সমাজ এবং রাষ্ট্র, জ্ঞান ভিত্তিক একটা দেশ, মানে এই কথাটা বলেছেন। এবং তিনি এই সময় এই কথাটা বলেছেন যে সময় দেশে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল না, কোনো কিছু ছিল না। তিনি দেশবাসীকে সেখানে মানে করেছেন এবং তার পরিবারের প্রতি যারা একেবারে নির্মম নিষ্ঠুর অত্যাচারটা করেছে তাদের নামটা পর্যন্ত সেখানে তিনি উচ্চারণ করেননি। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য। শেখ হাসিনা 2010 সালে যখন ওনাকে তার ক্যান্টনমেন্টে, আপনি একটু আগে বললেন যে বাড়ি থেকে বের করে, জি, যখন বের করে দেয়, আমরা সেটা সবাই জানি। এবং তিনি বের করে দেওয়ার পর কোনো একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে খালেদা জিয়ার প্রথম যখন প্রধানমন্ত্রিত্বকালে ক্যান্টনমেন্টে কোনো একটা জায়গায় প্রবেশ করতে তাকে সেনাবাহিনী বাধা দিয়েছিল এবং সেই দিন তিনি স্থির করেছিলেন যদি তার হাতে ক্ষমতা আসে, সেই ক্ষমতাটা, শেখ হাসিনার কথা বলছেন, হ্যাঁ, শেখ হাসিনা বলেছেন যদি তিনি কোনোদিন সুযোগ পান তাহলে তাকে তিনি ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করে ছাড়বেন এবং তিনি সেটা করেছেন। একজন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা একজন ব্যক্তি কতটুকু বিকৃত মানসিকতার হলে একজন এই ধরনের কাজ করে এটা বলতে পারেন। আপনি দেখেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তিনি যে সমস্ত জাতীয় সংসদে দাঁড়িয়ে যে সমস্ত বক্তব্য রেখেছেন সেইগুলো একজন দায়িত্বশীল একজন সাধারণ মানুষ ধরে আর একজন প্রধানমন্ত্রীর মতো জায়গায় থেকে সেই ধরনের বক্তব্য কেউ রাখতে পারে সেটা। ইভেন যখন তাকে এবার মানে মিথ্যা প্রহসনের মামলায় যখন জেলে নেওয়া হলো এবং 2020 সালে করোনাকালীন সময়ে যখন নির্বাহী আদেশে তাকে মানে মুক্তি দেওয়া হলো, তার পরিবার এবং দলের পক্ষ থেকে যতবার মানে সরকারের কাছে চাইলেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য, প্রত্যেকবার তিনি যে ধরনের বক্তব্য রেখেছেন তার অসুস্থতাকে কেন্দ্র করে, সেটা আমরা কোনোভাবেই কোনো মানুষের কাছ থেকে, সুস্থ মানুষের কাছ থেকে সেটা প্রত্যাশিত ছিল না। এবং উনি মাঝে মধ্যে বলেছে আবার ঢুকিয়ে দিই, এই ধরনের কথাও কিন্তু ব্যঙ্গবিদ্রুপ। কিন্তু দেখেন যখন ওনাকে বলা হলো, মানে দুইজনের মধ্যে পার্থক্যের জায়গাটা দেখেন। বেগম খালেদা জিয়া এই দেশকে যে তিনি ধারণ করতেন তার প্রমাণটা দেখেন যে তিনি কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য শর্ত হচ্ছে রাষ্ট্রপতির কাছে একটা মানে একটা ক্ষমা চাইতে হবে। তিনি বলেছেন যে দোষ আমি যে করি নাই সেটার জন্য ক্ষমাকে বেটার আমি এইখানে মারা যাব। এবং এরপরে আমাদের অনেকেরই দেশের ধারণা ছিল যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন তিনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য গেলেন, আমি অনেককে আমাদের কলিগদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অনেকের বলছে যে উনি যাচ্ছেন আর আসবেন না, সেখানে তারেক সাহেবের সাথে উনি থাকবেন, তার পরিবার আছে। 2017 সালের না এই সর্বশেষ যখন 24-এর পরে যখন তিনি লন্ডনে চিকিৎসার জন্য গেলেন যখন, এবং তিনি যখন 2017 সালে মানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হলো তো 2018 সালের 8 ফেব্রুয়ারি এবং এর আগে তিনি 2017 সালেও লন্ডনে গিয়েছিলেন। অনেকেই মনে করেছিল যে তখন মামলাটাকে মানে ফেস না করার জন্য হয়তো তিনি আসবেন না এটা, কিন্তু আমরা বলছি যে সর্বশেষ যখন গেলেন গুরুতর লন্ডনে, যখন জানুয়ারিতে গেলেন, অনেকেরই ধারণা ছিল যে হয়তো তিনি আর আসবেন না, এখন চিকিৎসা নেবেন। কিন্তু যখন তার শারীরিক সক্ষমতা হয়েছে দেশে ফেরার মতো, তখন কিন্তু তিনি লন্ডনের এই জীবন যাপন করেন নাই, তিনি আবার দেশে তার নেতা কর্মীদের কাছে, দেশের মানুষের কাছে তিনি ফিরে এসেছেন এবং সেইখানে এসে তাদের সাথে থেকেছেন। এইটা হলো বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা পার্থক্যের জায়গা, মূল পার্থক্যের জায়গা। আপনি তো বেগম খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকার পরবর্তীকালে অনেক নিয়েছি, তবে আমি একটা মজার জন্য আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। আসলে একটা দুঃখের দিন, এইটা হলো সচিত্র সদস্যের একটা সংখ্যা। এটাই সাক্ষাৎকারটা ছাপা হয়েছিল 83 সালের 26শে মে।
এটা হলো রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার জীবনের প্রথম সাক্ষাৎকার। এটা আমি নিয়েছিলাম আর কি। তো সেটার জন্য সেদিনই আমি বলি যে সেই দিন খালেদা জিয়ার সাথে তার এই মইনুল রোডের বাসায় যখন আমরা যাই, সেই দিন তার মধ্যে যে সৌজন্যতা, ভদ্রতা, আভিজাত্য, রুচি, শিষ্টাচার, সংযম এবং সংহতিবোধ দেখেছিলাম, তার শেষ দিন পর্যন্ত তিনি সেটা ধরে রাখতে পেরেছিলেন। আভিজাত্য কাকে বলে, রুচি কাকে বলে, স্নিগ্ধতা কাকে বলে, এবং মানে ভদ্রতা, সভ্যতা, এই জায়গাগুলো খালেদা জিয়া সবাইকে ছাড়িয়ে উপরে চলে গেছেন। এইখানে তার প্রতিপক্ষ কেউ নেই। বাকি যারা তারা নানান আবর্জনার মধ্যে নিজেদেরকে পতিত করেছেন। তো এই জন্য আমি বলি যে বাংলাদেশের শুধু যে স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এর প্রতীক বেগম খালেদা জিয়া বা বাংলাদেশেরই প্রতীক খালেদা জিয়া তাই না, খালেদা জিয়া হলেন রুচি, আভিজাত্য, সৌজন্যতা, ভদ্রতা, সংযম, সংহতিবোধ এবং মমতার একটা সংগঠিত অবয়ব। স্নিগ্ধতা এবং দৃঢ়তা, দেশপ্রেম এবং আপনার সংগ্রাম, এসবগুলো তার মধ্যে একসাথে দানা বেঁধে তাকে মহিমান্বিত করে তুলেছে। সেই জন্যই আজকে সারা দেশের মানুষ কাঁদছে, কারণ কোনো স্বার্থের কাছে তিনি সারেন্ডার করেন নাই। ব্যক্তিগত উচ্চাভিলাষের জন্য তিনি দেশকে বিক্রি করেন নাই। একটা টাকা পাচার করেছেন জীবনে কেউ বলতে পারবে যে খালেদা জিয়া একটা টাকা বাইরে পাঠিয়েছে, তার পুত্ররা পাঠিয়েছে? নেভার। প্রমাণই করতে পারবেন না, এরকম কোনো অভিযোগও নাই তাদের বিরুদ্ধে। তাদের পুরো অন্তর জুড়ে, বেগম খালেদা জিয়ার পুরো অন্তর জুড়ে ছিল বাংলাদেশ। আমি 83 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তার সঙ্গে দেখা করেছি, কথা হয়েছে। আমি শতনাগরিক কমিটি যেটা ছিল আমাদের, সেই শতনাগরিক কমিটির মেম্বার সেক্রেটারি ছিলাম। আমি জাসাস, যেটা আমাদের সাংস্কৃতিক জাসাসের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি ছিলাম, এবং সাংবাদিক হিসাবে, কবি হিসাবে, সংগঠক হিসাবে বহুবার তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে আমার। প্রত্যেকবারই দেখেছি যে মিষ্টি একটা, কেমন আছো তোমরা, এই যে কথাটা বলতেন, মানে হৃদয়টা জুড়িয়ে যেত ভাই। আজকে মানে আমার রীতিমতো কষ্ট হচ্ছে যে আহা, এই কোমলতা বাংলাদেশ হারিয়ে ফেললো। বাংলাদেশে এখন যারা রাজনীতিবিদ, তাদের কাছে এই সৌজন্যতা আশা করা যায়? আর আমি জানি না ভবিষ্যতের বাংলাদেশের কোথায় গন্তব্য, কিন্তু বেগম খালেদা জিয়ার মতো এরকম মহিয়সী, এরকম মহিমান্বিত, এরকম মহানায়ক, তাকে হারিয়ে বাংলাদেশ দরিদ্র হলো। বাংলাদেশ সত্যি সত্যি আজকে গরিব হয়ে গেছে। বাংলাদেশ সত্যি সত্যি আজকে একটা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তারেক রহমান কোনো কিছু বুঝে ওঠার আগে তার বাবাকে হারিয়েছেন, তার ছোট ভাইকে হারিয়েছেন, এবং আবার দেশে আসে 5 দিনও গেল না, তার মধ্যে তিনি তার জননীকে হারালেন। এই দুঃখ, এই কষ্ট তারেক রহমানকে সারা জীবন বহন করতে হবে। আমরা প্রার্থনা করি, দোয়া করি, তিনি, তার পরিবার এবং দেশবাসী এবং দলের নেতাকর্মী সবাই যে যেখানে আছে, এই শোককে শক্তিতে পরিণত করার তৌফিক আল্লাহ তাদের দান করুন। জি, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আজকে আইন উপদেষ্টা একটি কথা বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, আইন উপদেষ্টা আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি ছিল, বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সেই কথাটি তিনি বলেছেন। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু দীর্ঘদিন ধরে একটা দাবি করা হচ্ছে যে কারাগারের যে এই যে একটা বলছি যে একাকিত্ব এবং কারাগার জীবনটাকে তার বিষময় করে তোলা হয়েছিল। তাকে বিশেষ জেল নামে এমন এক জায়গায় রাখা হয়েছিল যেখানে একটা পরিত্যক্ত বাড়িতে, একটু আগে উনি বলেছিলেন যে সেই বাড়িটাতে স্যাঁতসেঁতে পরিবেশে একাকী মানে মানুষের জীবনের, কারা জীবনের কত দুঃসহ করে রাখা যায় তাকে, সেটাকে রাখা হয়েছিল। এবং একটা জিনিস হলো যে এই কারাগারে তিনি যথাযথ চিকিৎসা পাননি, এবং সেই চিকিৎসাটি না পাওয়ার কারণেই তার এমনিতেই কিছু শারীরিক সমস্যা ছিল। সেই শারীরিক সমস্যাগুলোর মধ্যে আরও অনেক বেশি শারীরিক সমস্যাগুলো এখানে এসে যুক্ত হয়েছে। এবং তাকে এই যে তার ছেলেদের উপর নিপীড়ন, নির্যাতন, কুকুর যে হত্যা, তাদের বিরুদ্ধে যে একাধিক মামলা এবং দণ্ডাদেশ দেওয়া, এগুলো কিন্তু তাকে মানসিকভাবে, আমি যতটুকুই বলো হিউম্যান বিইং হিসাবে, একজন মা হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে তার উপর এগুলোর বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। এবং আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার পরিবারের দাবি অনুযায়ী যখন তিনি কারাগার থেকে তার গৃহে যখন তিনি এসেছিলেন, তার যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত, আমরা জানি না আলটিমেটলি কি হতো, কিন্তু মানুষের মনের মধ্যে এই ধারণাটা হয়েছে যে তাকে এইরকম একটা পরিবেশের মধ্যে রেখে আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং আজকে আইন উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে সেটাই মানে তিনি বলতে চেয়েছেন
যে আজকে তার যে মৃত্যুটা হলো এবং তার যে এই যে শারীরিক সীমাবদ্ধতাগুলো, অসুস্থতাগুলো হলো এবং বহুমাত্রিক যে সংকটগুলো হলো, সেটার একটা প্রেক্ষাপট তৈরি করেছেন এই শেখ হাসিনা, এবং শেখ হাসিনার জিঘাংসার, ব্যক্তিগত জিঘাংসার শিকার হয়েছেন তিনি। এবং এই বক্তব্যের মধ্য দিয়ে একেবারে মানে আমি মনে করি যে এই যে আইন উপদেষ্টার বক্তব্য, এটাকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে কথাগুলো বলছে দীর্ঘদিন ধরে, আজকে আমাদের আইন উপদেষ্টার মধ্য দিয়েও আমরা সেই কথাটাই আমরা শুনলাম। এবং আপনি যেটা একটু আগে বলেছেন, আমি আরেকটু প্রসঙ্গান্তর করতে চাই যে তারেক জিয়ার জীবনে এটা কিন্তু আজকের দিনটা খুব মানে তার জন্য বেদনা বিদূর হয়ে গেল। একটু আগে উনি বলেছেন যে বাবা তো হারিয়েছেন কিছু বুঝার আগেই, মাকে তিনি কিন্তু দীর্ঘ 17 বছর 18 বছর কাছে থেকে মায়ের সান্নিধ্য পাওয়ার সুযোগ তার হয়নি। এক রকমের দূরেই থেকেছেন তিনি। যখন ফিরে এসেছেন তখন হয়তো মাকে আর সেইভাবে তিনি পাননি। কিন্তু আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা খালেদা জিয়ার কিছু বৈশিষ্ট্য তারেক জিয়ার মধ্যে অবশ্যই আমরা লক্ষ্য করি। আপনি দেখেন দেশে ফিরে এসেছেন তিনি, এবং তিনি যেভাবে গত 17-18 বছর ধরে এই দেশের আমাদের একটা প্রজন্মকে, তারেক জিয়াকে অন্যভাবে উপস্থাপনের জন্য সরকারি প্রচেষ্টা যেভাবে হয়েছে, জিয়া পরিবারকে হেয় করার যে প্রচেষ্টা করা হয়েছে, তারপরে তাদের উপরে যে মানে শারীরিক মানসিক নির্যাতন হয়েছে তার দলের নেতাকর্মীদের, তিনি যখন বীরের বেশে দেশে আসলেন, ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো, সেইখানে গণসংবর্ধনার জবাবে তিনি বক্তব্য যেটি রেখেছিলেন, সেইখানে আপনি লক্ষ্য করেন যে সেইখানে তার কোনো জিঘাংসা, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার কোনো একটা বাক্য তিনি উচ্চারণ করেছেন। আজকে পর্যন্ত তিনি কোনো একটা বাক্য তিনি তার কথায় যেগুলো এখানে বিভিন্ন জায়গায় বলছেন, একটা কথাও তিনি বলেন। এই যে আমি এটা শেষ করছি এই বলি যে এই যে তার বৈশিষ্ট্য, একটু আগে উনি যেটা বলেছিলেন এবং আমরা যেটা বলেছিলাম যে তার মায়ের কাছ থেকে তিনি যেটা, এটা আমি মনে করি যে তিনি যদি ইনহেরিট করে থাকেন, এর চেয়ে আর কি হতে পারে। এবং তারেক জিয়াকে আমরা এটুকু বলা যায় যে উনি হয়তো স্বজন হারা হয়েছেন, মা বাবা ভাই হারা হয়েছেন, কিন্তু তার এই যে রাজসিক প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এটিও প্রমাণিত হয়েছে দেশের কোটি মানুষ তার সাথে আছে। জি, কবি আব্দুল হাই শিকদার, আমরা শেষের দিকে চলে এসেছি, 3.5-4 মিনিট সময় পাবো। যেটি ডক্টর এম সিদ্দিকুর রহমান বলছিলেন, এবং আরও আমি যেটি যোগ করতে চাই, যেটি প্রশ্নটি করেছিলেন যে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে এত সংগ্রাম, এত ত্যাগ, সেটিকে বিএনপি দলগতভাবে পোর্ট্রেট করতে পারে নাই, মানুষের সামনে তুলে ধরতে পারেনি। সেটা তো কিছুটা সত্য। তবে আপনার আগের প্রশ্নটা কথা বলি যে খালেদা জিয়ার, এই যে বেগম খালেদা জিয়া, আমাদের পরম শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, এইটার দায় শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার সরকার এড়াতে পারে না। বাংলাদেশের সমস্ত চিকিৎসকরা একসাথে হয়ে বিবৃতি দিয়ে গভর্নমেন্টকে চিঠি লিখেছে যে তার শরীরের অবস্থা খুব খারাপ, তার বিদেশে চিকিৎসার দরকার, তার ভালো চিকিৎসা দরকার। ওই জেল হাজত থেকে বড় জোর বের করে পিজিতে এনে আটকে রাখতো আর কি, চিকিৎসা করে নেই বছরের পর বছর। তারপর বলছে ঠিক আছে বিদেশি চিকিৎসক নিয়ে আসি, তারা দেখুক, সেটাও দেয়নি। বিদেশে নিয়ে যাই, সেটাও দেয়নি। তো তার মানে দাঁড়াচ্ছে কি, আর তাকে রাখা হলো কোথায় প্রথম কয়েক বছর? নাজিমউদ্দিন রোডের একটা পরিত্যক্ত জেলখানা, বিশাল একটা জেলখানা, সেখানে মাত্র একটা প্রাণী, বেগম খালেদা জিয়া, আর তার সাথে শুধু কাজের মেয়ে ফাতেমা, আর কেউ নেই। এরকম একটা নির্জন বাড়িতে, এটা তো একটা হরর স্টোরির মতো, ভৌতিক, বিভীষিকাময়। এই জায়গায় তাকে রাখার অর্থ কি? মানসিকভাবে তাকে নির্যাতন করা, এই নির্যাতনের দায় এড়াতে পারে? আমি এই বলি যে পার্থক্যটা দেখেন, 91 সালে বেগম খালেদা জিয়া সরকার যখন ক্ষমতায় আসে, তার কিছুদিন পরে, এক বছর 1.5 বছরের মাথায়, শেখ হাসিনার মহাযোগ্য সুপুত্র সজীব ওয়াজেদ জয় গুলশানে মাতাল অবস্থায় ফুটপাতের উপর গাড়ি তুলে দিয়েছিল, একজনকে মেরে ফেলছিল। এইটা যখন পুলিশ তাকে ধরে নিয়ে গেছে থানায়, তখন তো প্রথমে তো সিদ্ধান্ত হলো যে আইন তার স্বাভাবিক গতিতে চলবে, ইন্টারফেয়ার দরকার নেই। তখন হাসিনা, বিরোধী দলের নেত্রী, তিনি এত গালিগালাজ, এত করেন, সেদিন কিন্তু সেটা করেন নাই। তিনি কান্দে কাইটা বেগম খালেদাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে আমার ছেলেটাকে বাঁচান আপনি, আপনি একজন মা, আমি একজন মা, আমি একজন মায়ের কাছে হাত দুটো পেতেছি। খালেদা জিয়া তাকে প্রত্যাখ্যান করেন নাই, কোনো অশোভন আচরণ করেন নাই, বরং ছেলেটাকে এক ধরনের মানে দেওয়া হয়েছে। তো এই কৃতজ্ঞতাটুকুও তো হাসিনার ছিল না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে বেগম খালেদা জিয়া সম্পর্কে আমার বক্তব্য হলো যে খালেদা জিয়া যখন জন্মগ্রহণ করেন 45 সালে,
15ই আগস্ট। তো তার 1-2 দিনের মধ্যেই আপনার ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শান্তি চুক্তি সম্পাদিত হয়। ডাক্তার বলেছিল যে মেয়ে পৃথিবীতে শান্তি নিয়ে এসেছে, তার ডাক নাম রাখলাম আমি শান্তি। পরবর্তীকালে শান্তির থেকে আস্তে আস্তে পুতুল হয়ে গেছে, সুন্দর ছিলেন ছোট বাচ্চা। সেই পুতুলের এই শান্তির অন্বেষণ তার সারা জীবনের সাধনা, এটা তিনি করেছেন। আরেকটা কথা টাইমস ম্যাগাজিন একবার বলেছিল, শেষ করতে হবে, 10 সেকেন্ড সময়। আচ্ছা, খালেদা জিয়া যেমনি ব্যক্তিত্ব সম্পন্ন তেমনি তার অভাবনীয় কিছু করার জন্য রয়েছে ক্ষমতা। জি, আমরা শেষ করি। আজকে অনেক আলোচনা করার ছিল। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।